অবরোধকারীদের ভুয়া আখ্যা দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা। জানাবো নির্বাচন নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। ভারত মার্কিন সম্পর্ক বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করছে বলছে নয়াদিল্লি। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে কুরআনের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে বলছে জামায়াত নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবরোধকারীদের ভুয়া আখ্যা দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা। জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে টানা ৩২ ঘণ্টা শাহবাগ অবরোধ করে রাখা জুলাই যোদ্ধা সংসদ নামের একটি প্ল্যাটফর্মকে অবশেষে অবরোধ করে সরে যেতে বাধ্য করেছে একদল ছাত্র জনতা। তারা নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে ওই আন্দোলনকারীদের ভুয়া বলে আখ্যায়িত করে। আজ সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকেও কিছুটা লাঠিপেটা করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর ফলে দীর্ঘ ৩২ ঘণ্টা পর শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, আমরা খুব বেশি লাঠিপেটা করিনি। যারা এসব অবরোধকারীদের সরিয়ে দিয়েছেন তারা দাবি করেছেন ভুয়া পরিচয়ে কেউ শাহবাগ অবরোধ করে থাকলে প্রকৃত যোদ্ধাদের সুনাম নষ্ট হয়। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আর তা দেখে হাসপাতালে চিকিৎসাধীন প্রকৃত আহত তরুণেরা শাহবাগে এসে তাদের উঠিয়ে দিয়েছেন। দুই পক্ষ যেন বড় ধরনের কোনো ঝামেলা না হয়, পুলিশ সেটা দেখেছেন। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া প্রকৃত জুলাই যোদ্ধাদের একজন আব্দুল খালেক বলেন, সরকার যদি সনদ না দেয় আমরা ৫ তারিখে আবার নামবো, কিন্তু দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে আমরা আন্দোলন করতে চাই না। এরা কিছু স্বার্থ নিয়ে এখানে বসেছিল। এর আগে সরেজমিনে দেখা গেছে শাহবাগ মোড় জুড়ে ব্যানার ফেস্টুন হাতে বসেছিলেন জুলাই যোদ্ধা সংসদের সদস্যরা। তারা স্লোগান দিচ্ছিলেন, জুলাই সনদ দিতে হবে, টালবাহানা চলবে না, অন্তর্বর্তী সরকার জবাব দাও। এর ফলে শাহবাগ, মৎস্য ভবন, কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। হাসপাতালে যাওয়ার পথে রোগী ও স্বজনদেরও চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। পথচারী লিয়াকত হোসেন বলেন, ১ ঘন্টার পথ এখন ৩ ঘন্টা লাগছে, এটা মেনে নেওয়া কঠিন। মহিদুর নামের এক ব্যক্তি বলেন, আমার ছেলেও একজন জুলাই যোদ্ধা। শাহবাগ অবরোধের কারণে গাড়ি আটকে থাকায় ফার্মগেট নেমে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে ঢাকা মেডিকেলে যাচ্ছি। তিনি এই দুর্ভোগ দেখে আক্ষেপ করে বলেন, নতুন বাংলাদেশ তো এমন হওয়ার কথা ছিল না। নির্বাচন নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা শোনা গেলেও নির্বাচন নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। এর নেপথ্যে রয়েছেন কতিপয় রাজনৈতিক দলের দাবি দেওয়ার আধিক্য এবং বিতর্কিত কর্মকাণ্ড। বিশেষত যে ছাত্রদের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেসব মেধাবী ও সাহসী শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ করা এবং সেই দলের প্রতি সরকারের পক্ষপাতের কারণে অনেকে এনসিপিকে কিংস পার্টি বলে অভিহিত করেছেন। গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার সাথে কিংস পার্টি কোনো ইতিবাচক বিষয় নয়। এর মধ্য দিয়ে দেশের সম্ভাবনাময় তরুণ নেতৃত্বের অপূরণীয় ক্ষতি হচ্ছে। নেতৃত্বের যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জনের আগেই তারা এখন নানা রকম বিতর্কে জড়িয়ে পড়ছে। চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, মব জাস্টিসের মতো বিষয়গুলোর সাথে তাদের নাম জড়িয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সাহসী তরুণদের এমন বিতর্কিত ও ভাব মর্যাদার জন্য হানিকর অবস্থা বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে আরও জটিল করে তুলেছে। এই হলো বাস্তবতার সর্বসম্মত উপায়ে জরুরি সংস্কার প্রস্তাব, পতিত স্বৈরাচারের বিচার এবং জুলাই সনদ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করতে হবে। গতকাল রাজধানীতে ডেমোক্রেসি ডায়াস নামক একটি বেসরকারি সংস্থা আয়োজিত এক বিশেষ সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মন্তব্য করেন। সেমিনারে আয়োজক সংস্থা ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আবদুল্লাহ আল মামুন বিশ্বের ২৬টি দেশে অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতার একটি গবেষণা ফলাফল তুলে ধরে বলেন, এর মধ্যে ১৬টি দেশই খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানের বক্তা সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান বা বিদায়ের সময়সূচি ঘোষণার সময় এসেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এর কম বা বেশি নয়। অন্তর্বর্তী সরকারের এসব সংস্কারের কতটা পরবর্তী নির্বাচিত সরকার বৈধতা দেবে তা এখনই চিন্তা করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপর নানামুখী চাপ, বিতর্ক ও ব্যর্থতার কারণে সমাজে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। বিএনপির মতো বৃহত্তম দলকে পাশ কাটিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের প্রতি সরকারের পক্ষপাত এবং তাদের নানা রকম দাবি দেওয়ার সাথে জামায়াতে ইসলামের সমর্থন ও গোপন সমঝোতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
জামায়াত এবং এনসিপির বাড়াবাড়ি এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে পতিত স্বৈরাচারের দোসরদের অপতৎপরতা নির্বাচন নিয়ে ধোঁয়াশা ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। এ ধরনের পরিস্থিতি থেকে পতিত স্বৈরাচারের দোসররা নিজেদের এজেন্ডা বাস্তবায়নে কাজে লাগাতে চাইবে, এটাই স্বাভাবিক। বিগত ফ্যাসিবাদী সরকারের প্রধান এবং কুশীলবরা রাষ্ট্রের প্রায় প্রতিটি সংস্থাকে অকার্যকর করে পালিয়েছে। 16 বছরের শাসনামলে তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে যা কিছু করেছে তা থেকে উত্তরণ ঘটাতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং একটি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্র প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকার তার সক্ষমতা ও সদিচ্ছার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এক বছরে পতিত স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান হয়নি। জাতীয় ঐক্যমত্য ও জুলাই সনদ নিয়ে এখনও মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও বিশ্বমানের নির্বাচন হিসেবে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সফল করতে হলে সংস্কারের প্রয়োজনীয় ধাপ, বিচার প্রক্রিয়া এবং নির্বাচনের আনুষঙ্গিক কর্মকাণ্ড এখনই শুরু করতে হবে। সর্বাগ্রে প্রয়োজন নির্বাচনের তারিখ ঘোষণা করা। জাতির ঘাড়ের ওপর 1.5 দশক ধরে চেপে বসা ফ্যাসিবাদী রিজিমের পতন ঘটানো গতানুগতিক রাজনৈতিক প্রতিক্রিয়ায় অসম্ভব ছিল। ফ্যাসিবাদী রিজিম নিজেই সে পথ বন্ধ করে দিয়েছিল। হাজার হাজার ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে জাতিকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এর নেতৃত্ব দিলেও বিএনপি সহ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল এই আন্দোলনে যোগ দিয়েছেন বলেই তা সফল হয়েছিল। এই কারণে পতিত ফ্যাসিস্ট রিজিমের সুবিধাভোগী ও দোসরদের বাইরে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন। অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করতে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করলেও অনেক বিতর্ক এড়িয়ে চলা সম্ভব। বিদ্যমান রাজনৈতিক ব্যস্ততায় দেশের আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার সংশ্লিষ্ট বাহিনীগুলোর অক্ষমতা, ব্যর্থতা ধরা পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল ও সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। গত এক বছরে এক্ষেত্রে সরকারের অর্জন খুবই কম। অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের ওপর অনভিজ্ঞ নতুন দল এনসিপি ও জামায়াতের প্রভাব এবং 3 বারের ক্ষমতাসীন দল বিএনপির সাথে এক ধরনের দূরত্ব ও অস্বচ্ছতার কারণে সরকারের জনপ্রিয়তার পারদ নিম্নগামী। অমীমাংসিত জাতীয় ইস্যুগুলো নিয়ে সরকারের সদিচ্ছা ও যথাযথ কর্মতৎপরতা এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড গঠনের উদ্যোগ দৃশ্যমান হলে পরিস্থিতি আমূল পাল্টে যাবে বলে আশা করা যায়। সকলকে মনে রাখতে হবে, প্রবল ফ্যাসিস্ট রিজিমের পতনের পর তাদের গণহত্যা, গুম, খুন, লাখ লাখ কোটি টাকা পাচারের বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় রাজনৈতিক বিভেদ সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। সারা দেশে চাঁদাবাজি, মব সন্ত্রাস সহ দলীয় কোন্দল ও হানাহানি জনমনে বিরূপ প্রভাব সৃষ্টি করছে। এমন পরিস্থিতি সরকারের নির্বাচন পেছানোর কৌশল কিনা এমন সন্দেহ করছে কেউ কেউ। এসব সন্দেহ ও আশঙ্কা দূর করে পারস্পরিক আস্থা ও ঐক্য গড়ে তোলার মাধ্যমে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে পতিত স্বৈরাচারের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। দেশবাসী আশা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাল বিলম্ব না করে নির্বাচনের সময় ঘোষণা করবেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ভালোই ভালোই তার সরকারের বিদায়ের পথ প্রশস্ত ও নিশ্চিত করবেন। ভারত মার্কিন সম্পর্ক বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করছে, বলছেন নয়াদিল্লি। আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা, F-35 যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন পাকিস্তান ঘিরে কৌশলগত প্রশ্ন, সব মিলিয়ে ভারত সরকারের উপর এখন বহুমাত্রিক চাপ। এই প্রেক্ষাপটে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটানা ব্যাখ্যা করলেন নয়াদিল্লির অবস্থান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাড়ানো নিয়ে আমাদের মতপার্থক্য রয়েছে ঠিকই, তবে কূটনৈতিক স্তরে তা নিয়ে গঠনমূলক আলোচনা চলছে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিজেই বিষয়টি নজরে রেখেছেন। দুই দেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে। এক প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, ভারত তার জাতীয় অর্থনৈতিক স্বার্থ থেকে কোনোভাবে সরে আসবে না। F-35 যুদ্ধবিমান প্রসঙ্গে তিনি বলেন, প্রযুক্তিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ, তবে ভারতের প্রতিরক্ষা নীতি কোনো চাপের মধ্যে চলে না। যৌথ মূল্যায়ন চলছে, সিদ্ধান্ত সময় নিয়ে হবে। রুশ তেল প্রসঙ্গে রণধীর জয়সওয়াল সাফ জানিয়েছেন, ভারতের শক্তি, নিরাপত্তা ও মূল্যস্ফীতির বাস্তবতা মাথায় রেখেই তারা তেল কিনছে। তাদের অবস্থান যুক্তিযুক্ত ও দায়িত্বশীল। সবচেয়ে মানবিক ইস্যু ছিল ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়াকে নিয়ে। মুখপাত্র বলেন, আমরা পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। উচ্চ পর্যায়ে ইয়েমেনের প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যদিও কার্যত তিনি স্বীকার করে নেন এটি একটি কঠিন কূটনৈতিক সংকট।
কোয়াড নিয়ে প্রশ্নে তিনি বলেন, এটি কোনো সামরিক মঞ্চ নয়, বরং একটি অংশীদারত্ব যেখানে ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলকে অবাধ ও স্থিতিশীল রাখা মূল লক্ষ্য। চীন ও পাকিস্তান প্রসঙ্গে সংক্ষেপে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি জটিল ঠিকই, কিন্তু আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। সন্ত্রাসবাদ নিয়ে আমাদের অবস্থান সবসময় কঠোর। সবশেষে তিনি বলেন, বিশ্ব এখন ভারতের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। আমরা সংলাপ ও বাস্তবতা ভিত্তিক কূটনীতি মেনে চলি। ভারতের অবস্থান আন্তর্জাতিক মঞ্চে দায়িত্বশীল ও পরিণত। বিশ্লেষকদের মতে আজকের সাংবাদিক সম্মেলন ছিল এক ধরনের ব্যাখ্যা বিষয়ক কৌশল। আন্তর্জাতিক চাপের মুখে নয়াদিল্লি নিজেকে ভারসাম্যপূর্ণ অবস্থানে রাখার চেষ্টা করছে, যা প্রতিটি লাইনে স্পষ্ট। ভারত সরকার বিভিন্ন প্রশ্নের মুখে পড়েছে, আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সেই জবাব দেওয়ার চেষ্টা করেছে। নির্বাচনে কুরআনের পক্ষে শক্তিকে বিজয়ী করতে হবে, বলছে জামায়াত নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের পক্ষে শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য মানবরচিত মতবাদকে দাফন করতে হবে। জালেমের বিরুদ্ধে যারা আন্দোলন করে শহীদ হয়েছেন, তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় স্বাধীনতার পর দেশের মানুষকে আরও একটি স্বাধীনতা অর্জন করতে হবে। মানুষের গোলামি করে কখনো স্বাধীন হতে পারে না। মুজিবুর রহমান বলেন, 1971 সালে প্রথম স্বাধীনতা অর্জনের পর আমরা 2024 সালের জুলাই আগস্টে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। মানুষের উপর মানুষের গোলামি খতম করে আল্লাহর গোলামি কায়েম করার জন্য আমাদের আবার তৃতীয়বার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে। যদি দেশের 17 কোটি মানুষের জন্য সম্মান, কল্যাণ ও স্বাধীনতা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের সংসদে কুরআনের পক্ষে শক্তিকে বিজয়ী করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত সবখানে আল কুরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।